নমস্কার। বিষ্ণুপুর হস্টেল রেডিও থেকে আজকে কিছু বিশেষ খবর পরিবেশন করছি। আমি শিউলিয়া আজরা। আজ একটি বিশেষ খবর দিয়ে শুরু করি। হসলা ও শ্রদ্ধা প্রতি মাসে একটি করে গীতা সম্মেলন করে থাকেন। গত মাসে হয়েছিল বিষ্ণুপুর হাই স্কুল মোড়ে, আর আজকে সেটি হয়েছে কৃষ্ণগঞ্জ রথতলা আটচালায়। সেখানে গীতা নিয়ে নানা আলোচনা তো থাকছেই, তাছাড়া তার সাথে হসলার বিভিন্ন প্রোগ্রাম যা করে থাকে তাই নিয়ে আলোচনা হয়েছে এবং শ্রদ্ধা যে কাজ করে চলেছে দরিদ্র মানুষদের উপর, দুস্থ মানুষদের উপর, গ্রামের দরিদ্র মানুষদের উপর, সেই সব নিয়েও আলোচনা করা হয়েছে। আসছি পরের খবরে। ফের ভূমিকম্পের কবলে জাপান, আহত 30। সাত সকালে কেঁপে উঠল জাপান। আজ রবিবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও সহ বিস্তীর্ণ এলাকা। এই ঘটনায় মোট 30 জন আহত হয়েছেন বলে জানা গেছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। জাপানের মেটিওরোলজিক্যাল এজেন্সি জানিয়েছে ভূমিকম্পটির প্রাথমিক মাত্রা ছিল 5.9। দক্ষিণ ইবারাকি প্রিফেকচারে মাটির থেকে প্রায় 70 কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত ওই এলাকা। কম্পনের জেরে টোকিও ও নারিতা বিমানবন্দরগামী এক্সপ্রেস ট্রেন সহ বেশ কয়েকটি স্থানীয় ট্রেন পরিষেবা ব্যাহত হয়। তবে শিনকানসেন বুলেট ট্রেন পরিষেবা স্বাভাবিক ছিল। স্থানীয় মারফত জানা গিয়েছে বেশিরভাগ মানুষ ঘুমের মধ্যে ভূমিকম্প অনুভব করে, তারপর আতঙ্কে বিছানা ছেড়ে উঠতে গিয়ে কিংবা আসবাবপত্র ও দরজায় ধাক্কা খেয়ে আহত হন। আসছি পরের খবরে। যাদবপুরে জাতীয়তাবাদ আনবই বার্তা শুভেন্দু। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতের তাণ্ডব এবং বৃহস্পতিবার সকালে গোলমাল নিয়ে রাজনৈতিক মহলে চাপানুতোর তুঙ্গে। এই আবহে সরকারের অবস্থান স্পষ্ট করতে শনিবার মুখ খুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এই গোলমালের পিছনে সরাসরি বামপন্থীদের নিশানা করে যাদবপুর ক্যাম্পাসের ভিতর এবং বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন, যা বিরোধীদের নিশানায় থাকা আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে শক্তি যোগাবে বলে রাজনৈতিক মহলের ব্যাখ্যা। শুক্রবার প্রকারান্তরে এবিভিপির পাশে দাঁড়িয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি দাবি করেছিলেন এবিভিপির মতো একটি জাতীয়তাবাদী সংগঠন যাদবপুরের তাণ্ডব চালাতেই পারে না। যদিও শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগতদের অনুপ্রবেশ এবং রাজনীতিকরণের বিরুদ্ধে সওয়াল শোনা গিয়েছে স্বপন দাশগুপ্ত ও অগ্নিমিত্রা পলের গলায়। বুধবার রাতভর ক্যাম্পাসে তাণ্ডবের নেপথ্যে সরাসরি এবিভিপির বিরুদ্ধে আঙুল তুলেছে বামেরা। তাদের সুরেই রাজ্যে শাসক দলকে বিঁধেছে তৃণমূলও। সেই আবহে শনিবার বিকেলে দক্ষিণ কলকাতার ভবানীপুরের একটি অনুষ্ঠান থেকে শুভেন্দু বলেন, অনেকে যাদবপুর নিয়ে কেঁদে ভাসাচ্ছেন। তারা জানেন কি, যাদবপুরে বন্দে মাতরম ধ্বনি তুলতে দেওয়া হয় না, যাদবপুরে জাতীয় পতাকা তুলতে দেওয়া হয় না, শিক্ষা দপ্তরকে পর্যন্ত ঢুকতে দেওয়া হয় না, সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। এর জন্য টুকরে টুকরে গ্যাংকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর কথায়, যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং আর এক শ্রেণীর জেহাদি আছে যারা রাষ্ট্র বিরোধী। তারা 15 আগস্ট 26শে জানুয়ারি পালন করে না। তাদের কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মুখ্যমন্ত্রীর সংযোজন, আমরা যাদবপুরের ভিতরে ও বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। এই সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন নিয়ে এসেছে, তার স্বপ্ন পূরণ হবে। রাষ্ট্রবাদ, ভারতীয় সংস্কৃতি ও সনাতন সংস্কৃতির সঙ্গে কোনো সমঝোতা আমরা করব না। যাদবপুর ইস্যুতে যারা বামপন্থীদের পক্ষ নিয়েছেন তাদের উদ্দেশ্যে শুভেন্দুর সাফ বার্তা, এই রাজ্যে থাকতে গেলে বন্দে মাতরম গাইতেই হবে। দেশপ্রেম,
জাতীয়তাবাদের সঙ্গে কোনো আপোষ এই মুখ্যমন্ত্রী করবেন না, এরা সবাই লিখে রাখুন। চাইলে চন্দ্রগুপ্ত মৌর্য দেখে যেতেন আজকের জেনারেল শেরম্যান। ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদা মাউন্টেন রেঞ্জের খাঁজে সিকোইয়া ন্যাশনাল পার্কে ওই গাছের সামনে পৌঁছলে প্রথমে হয়তো বিশ্বাসই হবে না সেটি আসলে গাছ। চারপাশের পাহাড়ি জঙ্গলের মধ্যে হঠাৎ চোখ আটকায় বিশালাকায় কাণ্ডে। মাথা তুলে যার শেষ দেখতে উল্টে যায় সাহেবদের টুপি। গাছের নাম জেনারেল শেরম্যান। উচ্চতা নয়, আয়তনের বিচারে বিশাল এই বৃক্ষ দৈত্যই পৃথিবীর বৃহত্তম জীবন্ত গাছ। পার্ক কর্তৃপক্ষের হিসেবে গাছের আয়তন অন্তত 52,500 ঘনফুট, অর্থাৎ প্রায় 1,486 ঘনমিটার। উচ্চতা প্রায় 275 ফুট। বয়স সম্ভবত 2200 বছরেরও বেশি। বিশেষজ্ঞদের মতে গাছটি জায়ান্ট সিকোইয়া প্রজাতির। আকাশ ছোঁয়া উচ্চতা নয়, বিপুল আয়তন ও কাঠের সঞ্চয়ই তাদের বৈশিষ্ট্য। কাণ্ডের ওজন প্রায় 1400 টন বলে বিশেষজ্ঞদের ধারণা, যার মধ্যে আছে প্রায় 6,30,000 বর্গ ফুট কাঠ, অর্থাৎ 1 ফুট লম্বা, 1 ফুট চওড়া ও 1 ইঞ্চি পুরু 6,30,000 তক্তা বানানো যাবে গাছ থেকে, যা দিয়ে অন্তত 120টি মাঝারি আকারের কাঠের বাড়ি হয়ে যাবে। বয়সের কারণে প্রকৃতির নির্মম ভ্রুকুটিও দেখেছে এই জায়ান্ট সিকোইয়া। 2011 সেপ্টেম্বরে কেএনপি কমপ্লেক্স দাবানল জায়ান্ট ফরেস্টের দিকে এগোলে দমকল কর্মীরা জেনারেল শেরম্যান সহ একটি বিশাল সিকোইয়াকে অ্যালুমিনিয়ামের প্রতিরক্ষামূলক আবরণে মুড়ে দেন। আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থাও করা হয়েছিল। এ বাদে একাধিকবার সে দাবানলের সম্মুখীন হয়েছে বলে বিশেষজ্ঞদের অনুমান। তবুও জরা ও সময়ের আগ্রাসন অস্বীকার করে থেকে গিয়েছে জেনারেল শেরম্যান, যেন সময়ের কাছে প্রকৃতির জীবন্ত জবাব। চিনির চড়া দামের সঙ্গে কর্মী সংকট, বিপাকে মফস্বলের বেকারি শিল্প। চড়চড়িয়ে দাম বাড়ছে চিনির, যার জেরে নাবিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মধ্যবিত্তে। সামনেই উৎসবের মরশুম, ফলে আগামী দিনে দাম আরও বাড়ার আশঙ্কা অমূলক নয়। তবে চীনের এই লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রভাব কেবল আমজনতার পকেটে পড়েছে না, মারাত্মক সংকটে ফেলেছে রাজ্যের বেকারি শিল্পকে। পরিসংখ্যানের দিকে তাকালে চিনির দাম বৃদ্ধির চিত্রটি স্পষ্ট বোঝা যায়। 10 জুন খোলা বাজারে 1 কেজি চিনির দাম ছিল 47 টাকা। 2রা জুলাই চিনির দাম 1 টাকা বেড়ে হয় 48 টাকা প্রতি কেজি। এরপরে 14 জুলাই ফের 1 টাকা বেড়ে দাম দাঁড়ায় 49 টাকা। 27 জুলাই আরও 2 টাকা বেড়ে চিনির দাম ছুঁয়ে ফেলে 51 টাকা প্রতি কেজি। 6 আগস্ট ফের 2 টাকা দাম বৃদ্ধি হয় 53 টাকা। তবে সবচেয়ে বড় ধাক্কাটা আসে আগস্ট মাসের 19 তারিখে, যখন এক লাফে চিনির দাম বেড়ে 12 টাকা বাড়ায়, প্রতি কেজিতে পৌঁছয় 65 টাকা। কোথাও কোথাও সেই দাম 70 টাকায় হয়ে গেছে। এই কঠিন পরিস্থিতিতে বেকারি শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে রাজ্য সরকার, বাঁচাতে পারে তিনি বলে মনে করছেন কাঁচামাল সরবরাহকারী একটি বহুজাতিক সংস্থার পূর্বাঞ্চলের বিপণন প্রধান দেবাশিস দাস। তিনি বলেন, রাজ্য সরকারের উচিত এই বিষয়ে হস্তক্ষেপ করা। আরও বেশি করে ফুড প্রসেসিং ইউনিট গড়ে তুলতে হবে রাজ্যে, তাহলে ভিন রাজ্য থেকে কাঁচামাল আমদানি করতে হবে না, তাহলে উৎপাদন খরচও কিছুটা হলেও কমবে। খবর শুনছেন হসলা রেডিও থেকে। আসছি পরে খবরে। দেশে স্মার্ট ওষুধে নয়া আশা ক্যান্সারে।
সুস্থ কোষের ক্ষতি কমিয়ে ক্যান্সার আক্রান্ত কোষে ওষুধের প্রভাবে ফোকাস আরও বাড়ানোর লক্ষ্যে নতুন একটি পরীক্ষামূলক যৌগ তৈরি করেছেন ভারতীয় গবেষকরা। আপাতত তার পোশাকি নাম RK-251। তবে এটিকে কেমোথেরাপির বিকল্প বা বাজারে আসন্ন কোনো ক্যান্সারের ওষুধ হিসেবে দেখার সময় এখনও আসেনি। গবেষণাটি আপাতত প্রি ক্লিনিক্যাল পর্যায়ে রয়েছে। গবেষণাটি হয়েছে ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং IIT গুয়াহাটির গবেষকদের যৌথ উদ্যোগে। গবেষণাপত্রটি সম্প্রতি জার্নাল অব মেডিসিনাল কেমিস্ট্রিতে প্রকাশ করা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় বিশেষত ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের কোষে RK-251 যৌগটির অ্যান্টি ক্যান্সার কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। RK-251 যৌগটির এখনও হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি, ফলে বাস্তবে এটি ক্যান্সার ছাড়াতে কতটা কার্যকর, মানুষের শরীরে কতটা নিরাপদ, কী মাত্রায় দিতে হবে, কেমোথেরাপির তুলনায় কতটা সুবিধে দেবে, এসব প্রশ্নের উত্তর এখনও অজানা। মানুষের চিকিৎসায় বাস্তব সুফল দেবে কিনা তা জানতে আরও প্রি ক্লিনিক্যাল এবং পরবর্তী ধাপে হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল প্রয়োজন। বিশেষজ্ঞদের বক্তব্য, RK-251 যৌগটিকে ক্যান্সার চিকিৎসা আরও নির্দিষ্ট ও তুলনামূলক কম ক্ষতিকর ওষুধ তৈরির গবেষণায় একটি প্রাথমিক ও উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা যুক্তিসঙ্গত। আয়ুষ্মানের সমস্যা, তবেই ট্রিটমেন্ট স্বাস্থ্যসাথীতে। স্বাস্থ্য দপ্তরের নয়া SOPতে কাটল বিভ্রান্তি। রাজ্যে একই সঙ্গে চালু হয়েছে স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত। কখন কোন প্রকল্পের সুবিধা মিলবে তা ঠিক করতে হাসপাতালে রোগী ভর্তির ক্ষেত্রে নতুন নিয়ম বেঁধে দিল স্বাস্থ্য দপ্তর। নয়া স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী স্বাস্থ্যসাথীর সুবিধাপ্রাপক কোনো রোগী হাসপাতালে গেলে প্রথমে দেখা হবে তিনি আয়ুষ্মান ভারতের যোগ্য কিনা। যদি তার আয়ুষ্মান কার্ড তৈরি হয়ে থাকে তাহলে প্রথমে ওই প্রকল্পের আওতায় চিকিৎসা প্রক্রিয়া শুরু করতে হবে। শুধুমাত্র আয়ুষ্মান ভারতের TMS পোর্টালে কোনো প্রযুক্তিগত বা অন্য সমস্যা দেখা দিলে প্রয়োজনীয় নথি ও স্ক্রিনশট জমা দিয়ে তবেই স্বাস্থ্যসাথীর আওতায় চিকিৎসা করা যাবে। আর কেউ যদি আয়ুষ্মানের যোগ্য না হন তখন স্বাস্থ্যসাথীতেই চিকিৎসা হবে। শুক্রবার হাসপাতালগুলির কাছে পাঠানো SOPতে এই নির্দেশ স্পষ্ট করে দিয়েছে স্বাস্থ্য ভবন। নির্দেশিকা আরও বলা হয়েছে, রোগীর নাম আয়ুষ্মানের তালিকায় থাকা সত্ত্বেও যদি তার কার্ড অনুমোদনের অপেক্ষায়, সেক্ষেত্রে স্বাস্থ্যসাথীর আওতায় চিকিৎসা চলবে। আবার EKYC সম্পূর্ণ না হলে প্রথমে সেটি করার চেষ্টা করতে হবে। 70 বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশনও করাতে হবে। অন্যদিকে রোগীর নাম যদি কোনো তালিকাতেই না থাকে তাহলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ফর্ম পূরণ করিয়ে স্বাস্থ্যসাথীর মাধ্যমে চিকিৎসা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটালস অ্যান্ড নার্সিং হোমের সচিব রাজীব পান্ডে বলেন, স্বাস্থ্যসাথীর পাশাপাশি আয়ুষ্মান ভারত চালুর পরে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল সরকারি SOPতে তা অনেকটাই কেটেছে। আমরা সাংগঠনিকভাবে এই নির্দেশিকাকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী প্রকল্পে এখন প্রায় 8.5 কোটি মানুষের নাম নথিভুক্ত করা হয়েছে। অন্যদিকে ইতিমধ্যে বাংলার 3.4 কোটি মানুষ নথিভুক্ত হয়েছেন আয়ুষ্মান ভারতে। এদের মধ্যে প্রায় 1.23 কোটি আয়ুষ্মান কার্ড তৈরিও হয়েছে। পাশাপাশি যারা আয়ুষ্মানের আওতায় আসছেন না তাদের জন্য প্রায় 80 লক্ষ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার কার্ড দেওয়া হয়েছে। আসছি খেলার খবরে। আজ ডার্বিতে 60,000 দর্শক। ইস্টবেঙ্গলের সামনে ডুরান্ড কাপে 22 বছরের খরা কাটানোর চ্যালেঞ্জ। আর মোহনবাগানের লক্ষ্য এবার ডুরান্ডের শুরুতে
যেভাবে তারা চির প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিল, আজ রবিবার ডুরান্ড ফাইনালেও সেভাবে লাল হলুদ ব্রিগেডকে হারানো। এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আজ প্রধান অতিথি হিসেবে থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি ডুরান্ডের দ্বিতীয় ডার্বি নিয়ে উত্তেজনা তুঙ্গে। 60,000-এরও বেশি টিকিট নিঃশেষিত। টুর্নামেন্টের আয়োজকদের দাবি অনুযায়ী আজ যুবভারতীতে ম্যাচের দর্শক হবে 60,000-এরও বেশি। এমন হাই ভোল্টেজ ম্যাচের পরে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কোন টিমের হাতে ডুরান্ড কাপ তুলে দেবেন, উত্তরের জন্য অপেক্ষা আর কয়েক ঘন্টার। আসছে আবহাওয়ার খবরে। আকাশ প্রধানত মেঘলা, কখনো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। স্বাভাবিক তাপমাত্রা সর্বনিম্ন 33 ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস। নমস্কার, আজকের খবর এই পর্যন্ত।